আজকে যে ভিডিওটা আমি পড়াতে যাচ্ছি এটা হচ্ছে থ্যালাসেমিয়া, আমাদের কমন একটা ডিজিজ। বিয়ের আগে সাধারণত থ্যালাসেমিয়া যদি কারো হয়ে যায়, দুজনের মধ্যে একজনের, তারপরে কি কি সমস্যা হবে, কি কি অসুবিধা হবে, তাদের মধ্যে কি সমস্যা, তাদের ছেলে মেয়েদের মধ্যে কি সমস্যা, এবং বিয়ের পরে তাদের মধ্যে যদি ভুল করে বিয়ে হয়ে যায় তারপরে সারা জীবন তাদের কি কি ভুগতে হবে, পুরো জিনিসটা ডিটেলসে আলোচনা করে দিয়েছি। আমি বলে দিচ্ছি যে এই এত ডিটেলসে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন না। আমি অনেক রিসার্চ করার পরেই এই ভিডিওটাকে তৈরি করছি। আমি রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং সেন্সিটিভ। আজকে আমরা পড়বো এমন একটা রোগের নাম যেটা আমাদের বর্তমানে খুবই প্রচলিত। আপনি যদি ব্লাড ব্যাংকে যান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে থ্যালাসেমিয়া রক্ত প্রয়োজন কারণ। তো বিশেষ করে সরকারি হাসপাতালে যে ব্লাড ব্যাংকগুলো থাকে সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে সাধারণত আহ, অনেক রোগী থাকে যারা থ্যালাসেমিয়া ব্লাডের জন্য কিন্তু ওখানে থাকে। এবার তো থ্যালাসেমিয়া রোগটা একটা এমন রোগ যার চিকিৎসা এখনো মানে কমপ্লিট চিকিৎসা নেই, ওটা অল্টারনেটিভ চিকিৎসা আছে। মানে আমরা ওটাকে জাস্ট টেম্পোরারি কিছুক্ষণের জন্য, মানে অস্থায়ী টেম্পোরারি ভাবে তাকে আটকে রাখতে পারি, পুরোপুরিভাবে থ্যালাসেমিয়াকে ঠিক করে দিতে পারে না। কারণ কারণ হচ্ছে থ্যালাসেমিয়া হচ্ছে একটি জেনেটিক রোগ। আর জিন থাকে কোথায়? আমাদের ক্রোমোজোমের মধ্যে। কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, তার মধ্যে আমাদের থাকে জিন। এবং জিন যেখানে থাকে ক্রোমোজোমের মধ্যে, যে জায়গাটার মধ্যে থাকে সেটাকে বলা হয় লোকাস। এগুলো সাধারণত আমরা ক্লাস 10 যখন আমি পড়াই তখন এগুলো আমি ওদের সাথে আলোচনা করে দিয়েছি। কিন্তু আমাদের আজকে জানতে হবে যে থ্যালাসেমিয়া রোগ যদি হলে কি কি হয়, তার কারণগুলো তো আমরা জানবো, এবং এখান থেকে আগে থেকে সেফটি হিসেবে কি করা যেতে পারে। ধরে নিন আপনি বিয়ে করবেন, তো আপনাকে বিয়ের আগে কি কি ব্যবস্থা নেওয়া উচিত? কারণ যদি আপনি এমন কাউকে বিয়ে করেন যে সে থ্যালাসেমিয়া আক্রান্ত, আবার থ্যালাসেমিয়া বাহকও হতে পারে, তাহলে তার সাথে যদি আপনার বিয়ে হয় তাহলে আপনার যে নেক্সট জেনারেশন, তাদের আপনার যে ছেলে মেয়েগুলো হবে তাদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে। 4 জন ছেলে মেয়ে হলে কতজন থ্যালাসেমিয়া আক্রান্ত হয় এবং তাদের কি কি এফেক্ট আসতে পারে, কি কি সমস্যা আসতে পারে, সেগুলো তো আমরা অবশ্যই আজকে জানবো। তো বিয়ের আগে আমাদের কি কি করা উচিত? তার কারণ একটু ভুলের জন্য যদি আপনি এমন কাউকে বিয়ে করে নিন যার মধ্যে থ্যালাসেমিয়া আছে, তাহলে কিন্তু আপনার পরবর্তী জেনারেশনের জীবন কিন্তু বিপন্ন হয়ে যাবে। তো তার জন্য আমাদের কি করা উচিত? তো আমি কি বললাম যে থ্যালাসেমিয়া হচ্ছে জেনেটিক রোগ, আর জেনেটিক রোগের কোনো চিকিৎসা হয় না, ডিফিকাল্ট। আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে থ্যালাসেমিয়া রোগ হলে সেটাকে টিকিয়ে রাখা একটা মানে ডিফিকাল্ট হয়, কঠিন হয়। তো এবার ধরে নিন আমাকে আগে জানতে হবে যে থ্যালাসেমিয়া রোগটা আসলে কি। থ্যালাসেমিয়া রোগ হচ্ছে যে আমাদের নার্ভের মধ্যে দিয়ে রক্ত চলাচল হয় এবং সেই রক্তের মধ্যে থাকে হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিন কি করে? আমাদের মধ্যে ব্রেনের মধ্যে অক্সিজেন নিয়ে যায়। ব্রেনের মধ্যে বিভিন্ন কোষ সেলের মধ্যে, আমাদের সেল যে, আমাদের দেহ তো সেল দিয়ে গঠিত, কোষ দিয়ে গঠিত, এবং ব্রেনের মধ্যে ব্রেনের সেলগুলোতেও অক্সিজেন লাগে। আর আমাদের বেঁচে থাকতে যেমন জল খাবার লাগে, তো সেলদের বেঁচে থাকার জন্য লাগে অক্সিজেন। আর এই অক্সিজেনটা আমাদের পুরো শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যায় কে? হিমোগ্লোবিন। এখন যদি হিমোগ্লোবিন পরিমাণ কমে যায় কখন? থ্যালাসেমিয়া রোগ হলে কিন্তু আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এই জন্যই তো আমাদের বারবার রক্ত চেঞ্জ করতে হয়। কখনো কখনো 2 থেকে 4 সপ্তাহ পর পর রক্ত চেঞ্জ করা হতে পারে যদি কারো থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে যায়। আবার একটা আছে থ্যালাসেমিয়া বাহক। কেউ, তার কারোর মধ্যে থ্যালাসেমিয়া তো আছে কিন্তু সে পুরোপুরি আক্রান্ত না, সে বাহক, সে কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে। কিন্তু যেহেতু সে বাহক, তার পরবর্তী জেনারেশনের মধ্যে সেই রোগটা কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাকে দেখতে হবে যে এমন কাউকে, আমি যদি বাহক হই তাহলে আমাকে এমন কাউকে অবশ্যই বিয়ে করা উচিত না যে থ্যালাসেমিয়া বাহক। আর যে আক্রান্ত তাকে তো অবশ্যই উচিত না। তার জন্য তো আমাদের এখন যেগুলো মডার্ন ফ্যামিলি, সেখানে আমাদের কি হয়েছে যে জেনেটিক কাউন্সিলিং বলে একটা টার্ম চলে আসছে। জেনেটিক কাউন্সিলিং, আমরা বলেই দিই আমি, যে জেনেটিক কাউন্সিলিং হচ্ছে বিয়ের আগে কোনো ডাক্তারের কাছে গিয়ে তার সাথে পরামর্শ নেওয়া, যে বলতে হবে গিয়ে যে স্যার আমরা বিয়ে করতে চাই, তো আমরা জেনেটিক কাউন্সিলিং করতে আসছি। সেখানে দেখা দেয় যে তাদের দুজনের মধ্যে দুইজনই থ্যালাসেমিয়া আক্রান্ত, তাহলে ডাক্তার বলে দিবে যে আপনাদের কখনোই বিয়ে করা উচিত না। কারণ দুজনই যদি থ্যালাসেমিয়া আক্রান্ত হয় তাহলে তাদের মধ্যে বিয়ে কখনোই সম্ভব না, ইম্পসিবল।
কেউ যদি একজন বাহক হয়, অন্যজন আক্রান্ত হয়, সেখানে তো সম্ভব, সেখানে যদি খুব একটা ওই মানে আমরণ জিনিসটা না থাকে, তাহলে ডাক্তার পরামর্শ দিবে আপনারা বিয়ে যাতে না হয়। কিন্তু যদি বলা হয় যে না আমি তো একে ছাড়া বাঁচবো না, তখন হয়তো ডাক্তার বলতে পারে চেক করেন, বিয়ে করার পরামর্শ দিবে, বাট আমি বলবো 20%, 100% কখনোই না। তো এই যে থ্যালাসেমিয়া কি হয়, জেনেটিক রোগ বললাম আমি। তো আমাদের ক্রোমোজোম দু প্রকার বলেছিলাম, একটা হচ্ছে অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো সেক্স ক্রোমোজোম তো আমাদের ছেলে মেয়েরা ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা ডিসাইড করে, লিঙ্গটা নির্ধারণ করে যে বাচ্চাটা জন্মগ্রহণ করার পর সে ছেলে হবে নাকি মেয়ে হবে, সেটা সেক্স ক্রোমোজোম। কিন্তু অটোজোম যে আমাদের যে অটোজোম আর সেক্স ক্রোমোজোম 46টি ক্রোমোজোম থাকে, এরা সবগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে এইভাবে। ক্রোমোজোম এইগুলো কিন্তু ক্রোমোজোম এইভাবে দেখতে হয়। তো এইভাবে জোড়ায় জোড়ায় অবস্থান করে, সেক্স ক্রোমোজোম গুলো এইভাবে জোড়ায় জোড়ায় অবস্থান করে, এক জোড়া থাকে। অটোজোম গুলো কিন্তু 22 জোড়া থাকে। তো আমাদের যে থ্যালাসেমিয়া রোগটা হয়, তো এই ক্রোমোজোমের মধ্যেই থাকে। কারণ কি, ক্রোমোজোমের মধ্যে থাকে জিন, ক্রোমোজোমের মধ্যে থাকে জিন। আর যেখানে জিন থাকে, ধরে নিন এই অঞ্চলটাতে জিনটা অবস্থান করছে, আমাদের জিন ডিএনএ। তো ডিএনএর এই ধরে নাও এই যে ক্রোমোজোমের এই অঞ্চলটাতে জিনটা অবস্থান করছে, তো এই অঞ্চলটাকে বলা হয় লোকাস। জিনের লোকেশন যেখানে অবস্থান যেখানে করে তাকে বলা হয় লোকাস। এবার এই যে এই ক্রোমোজোমগুলো যে এই যে লাঠির মধ্যে দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় ক্রোমাটিড। এগুলোকে কি বলা হয়? ক্রোমাটিড। এদেরকে বলা হয় ক্রোমাটিড। এবার এই যে একটা ক্রোমোজোমের কি আছে, দুটা ক্রোমাটিড আছে, তাহলে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে এই দুটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। মানে কি, বোন, দুজন মিলে বোন, একই মায়ের সন্তান, তো ওদেরকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। তাহলে এই ক্রোমোজোমের ক্ষেত্রে এটা একটা ক্রোমাটিড, এটা, তাহলে এই দুটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। কিন্তু এটা আর এটার মধ্যে সম্পর্ক হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এরা বোন না, এরা এক মায়ের সন্তান না, এটা আলাদা এটা আলাদা। তো এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে নন সিস্টার, আর এই দুইজন এই দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে সিস্টার। তো এটা আর এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এখানকার একটা, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, দুটো মিলে হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলোর মধ্যেই কিন্তু মেইনলি থ্যালাসেমিয়ার জিনটা অবস্থান করে। তো ধরুন আমি কি বললাম যে অটোজোম গুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো আমাদের কোটা 1 নাম্বার জোড়া, 2 নাম্বার জোড়া, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার করে টোটাল 22টা জোড়া আছে। তো থ্যালাসেমিয়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। প্রতিটাকে আবার মাইনর, মেজর, একটা হচ্ছে মাইনর, অপরটা হচ্ছে মেজর। মাইনর মানে হচ্ছে জাস্ট নর্মাল থ্যালাসেমিয়া হয়েছে, কিন্তু লোকটা পৃথিবীতে বেঁচে থাকতে পারে, সে নর্মাল ভাবে কাজ করতে পারে, খুব একটা সমস্যা হবে না। বাট আলফা থ্যালাসেমিয়া হোক বা বিটা থ্যালাসেমিয়া হোক, যদি মেজর হয়ে যায়, যদি মেজর আলফা থ্যালাসেমিয়া বা বিটা মেজর থ্যালাসেমিয়া, মানে আলফা থ্যালাসেমিয়া হোক আর বিটা থ্যালাসেমিয়া হোক, মেজর যদি হয়ে যায়, তাহলে সে কিন্তু অনেক অসুবিধায় ঘটবে, রক্তাল্পতা দেখা দিবে, হিমোগ্লোবিনের পরিমাণ শর্ট হবে, কোষের মধ্যে অক্সিজেন পৌঁছাবে না, দুর্বল, সে পৃথিবীতে শ্বাসকষ্ট দেখা দিবে, সে ঠিকমতো শ্বাস নিতে পারবে না, তাকে অল্প কাজ করলে সে ক্লান্ত হয়ে যাবে, হাঁপানির মতো সে মানে একটা সমস্যা দেখা দিতে পারে, অ্যাস্তেমার মতো সমস্যা দেখা দিতে পারে, হৃৎপিণ্ডের। আচ্ছা বলেন তো, আমাদের বেঁচে থাকার জন্য যেমন খাদ্য দরকার, আমাদের সেলগুলো যে সেল দিয়ে আমরা তৈরি, সেই সেলগুলোর জন্য তো অক্সিজেন দরকার, আর সেই অক্সিজেনটা পরিবহন করে হিমোগ্লোবিন। আর থ্যালাসেমিয়া হলে হিমোগ্লোবিনের পরিমাণটাই কমে যায়। তো যদি আমার হিমোগ্লোবিনের পরিমাণটাই কমে যায়, যে অক্সিজেনটাকে আমার পুরো শরীরে বহন করে, তাহলে বলেন তো সেলগুলো বাঁচবে? এবার সেলগুলোই যদি ঠিক মতো না বাঁচতে পারে, তাহলে আমরা কি করে সঠিকভাবে বাঁচতে পারবো? সেল না বাঁচতে পারলে আমরাও বাঁচতে পারবো না। এই জন্যই তো রক্ত চেঞ্জ করতে হয়। আমরা আমাদের রক্তটাকে পাল্টে একটা এমন রক্ত দেওয়া হয় যার মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি আছে। কারণ আমাদের বডি থ্যালাসেমিয়া হলে হিমোগ্লোবিন তৈরি করতে পারে না, আর আমাদের বডিতে হিমোগ্লোবিন তৈরি করে কে? তো আমি কি বললাম, এই যে হিমোগ্লোবিন তৈরি করে, ধরে নিন আমি 1 নাম্বার ক্রোমোজোম গুলোতে জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো আমি ধরলাম এটা 16 নাম্বার জোড়া, এটা ধরে নিই আমি, আচ্ছা এটা বলে আমি 11 নাম্বার জোড়া, এটা নাম্বার 16 নাম্বার জোড়া, মাঝখানে জোড়াগুলো আমি দিইনি। এখানে এর উপরে কি ছিল, 1 2 3 4 করে, এটা 11 নাম্বার, এটা 16 নাম্বার। তো এই 16 নাম্বার জোড়ার মধ্যে 4টা আলফা গ্লোবিন জিন থাকে, আলফা গ্লোবিন জিন থাকে।
তার মানে যদি আমি এটাতে হয় তাহলে এখানে একটা আলফা গ্লোবিন জিন, এখানে একটা, মানে এই ক্রোমোজোমের মধ্যে যদি এখানে একটা আলফা গ্লোবিন থাকে তাহলে এখানে একটা থাকবে, এখানে থাকবে। তার মানে এই জোড়ার মধ্যে টোটাল 4টা আলফা গ্লোবিন জিন থাকে। এটা আমি বলছি আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, যদি আলফা থ্যালাসেমিয়া হয় তাহলে আলফা থ্যালাসেমিয়া কখন হয়? 16 নাম্বার যে আমার অটোজোমের জোড়াটা ছিল, ক্রোমোজোমের জোড়া, কত নাম্বার জোড়া? 16 নাম্বার জোড়া। সেই 16 নাম্বার জোড়ার মধ্যে 4টা পাম্প আছে, পাম্প মানে ওই জিনগুলো আছে। সেই 16 নাম্বার জোড়ায় 4টা আলফা গ্লোবিন জিন থাকে। এই আলফা গ্লোবিন জিনগুলো যদি 16 নাম্বার জোড়ার মধ্যে অবস্থান করে, এরা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে আলফা থ্যালাসেমিয়া হয়। আচ্ছা, আলফা গ্লোবিন কেন নাম দিলাম? কারণ এই আলফা গ্লোবিন জিনগুলো হিমোগ্লোবিন তৈরি করে। এখন যদি এই আলফা গ্লোবিন জিনগুলো খারাপ হয়ে যায় তাহলে তো হিমোগ্লোবিন তৈরি হবে না। এবার যদি 4টার মধ্যে 2টো খারাপ হয়ে যায় আর 2টো ভালো আছে, 4টা তো জিন বললাম, তো 4টার মধ্যে আলফা গ্লোবিন জিন 4টা ছিল আমার, এর মধ্যে 2টো খারাপ হয়ে গেল আর 2টো এখনো ভালো আছে। তার মানে এই লোকটাকে বলা হয় মাইনর, এটাকে বলা হয় মাইনর, মানে অতটা গুরুতর না, মোটামুটি চলবে, এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। কারণ এর 4টা পাম্প ছিল, 4টা মেশিন ছিল, 2টো খারাপ হয়েছে, 2টো এখনো তো কাজ করার মতো আছে। এবার এটাকে বলা হয় মাইনর। এখন যদি বলি এই 4টার মধ্যে 4টাই খারাপ হয়ে যায়, কথায় অবস্থিত 16 নাম্বার জোড়ার মধ্যে 4টা জিন আছে আলফা গ্লোবিন জিন। এই 4টা আলফা গ্লোবিন জিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে হিমোগ্লোবিন তৈরি করা। 2টো খারাপ হয়ে গেছে, 2টো আছে, তাহলে মাইনর। 4টাই যদি খারাপ হয়ে যায় তাহলে মেজর। এখন এর ডেঞ্জার জায়গায় পৌঁছে গেল, মেজর থ্যালাসেমিয়া হয়ে গেল, আলফা থ্যালাসেমিয়ার মেজর পার্টটা হয়ে গেছে। এখন সে পৃথিবীতে বেঁচে থাকতে থাকবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, বিভিন্ন সমস্যা দেখা দিবে, যেগুলো একটু আগে বললাম। শ্বাসকষ্ট হওয়া, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, মানে ব্রেন ঠিকমতো কাজ করবে না, স্মৃতিশক্তি ঠিকমতো হবে না, পড়াশোনা সে ঠিকমতো করতে পারবে না, একটু কাজ করলে সে হাঁপিয়ে যাবে, রাত্রিবেলা শ্বাসকষ্ট হচ্ছে, রক্ত কালচে রঙের হয়ে যাবে, সরি পেশাব কালচে রঙের হয়ে যাবে, আরো অনেক সমস্যা। এই জন্য বললাম জেনেটিক কাউন্সিলিং দরকার। মানে আমাদের গ্রাম্য এলাকায় এখনো কিন্তু জেনেটিক কাউন্সিলিংটা জানি না। আমরা যদি বলি জেনেটিক কাউন্সিলিং করতে হবে বিয়ের আগে, তাহলে বিয়েটাই হবে না। আমরা যদি বলি জেনেটিক কাউন্সিলিং করলে বিয়ে হবে না, বিয়ে ভেঙে যাবে। বাট টাউনের মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। কেন? কারণ আমি যদি ভুল করে এমন একটা লোকের সাথে বিয়ে করে নিই যার মধ্যে থ্যালাসেমিয়া আছে, তাহলে আমি তো টিকে যাব পৃথিবীতে, আমার সমস্যা হবে না। এটা HIV বা এইডস এর মতো না, যেটা আমার মিলনের ফলে আমার মধ্যে চলে আসবে, আমার মধ্যে আসবে না, কিন্তু আমার পরবর্তী জেনারেশনের জীবন শেষ হয়ে যাবে। তো আমাকে অবশ্যই বিয়ের আগেই তো দেখে কাউন্সিলিংটা করে নেওয়া উচিত, যাতে আমার পরবর্তী জেনারেশন ঠিক থাকে। একটা ভুল আর পুরো জেনারেশন শেষ। সারা জীবন আপনি এটা টেনশন করবেন, এই ছেলে নিয়ে সমস্যা, ওই মেয়ে নিয়ে সমস্যা, তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তার এটা কমে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তার ডাক্তার ডাক্তার, পুরো নার্সিংহোমের ডাক্তার ফেলা হয়ে যাবে। সারা জীবন শুধু আপনি ছেলে মেয়েদের টেনশনে জীবনটা আপনারও ধ্বংস হয়ে যাবে। ছেলে মেয়েরা কষ্ট করবি, আপনার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। কেন বুঝতে পারছেন? প্রতি 1 মাস পর পর আজকে এর সমস্যা, কালকে মেয়েটার সমস্যা, পরশুদিন ওই মেয়েটার সমস্যা, পরশুদিন ওই ছেলেটার সমস্যা। তো অবশ্যই আমাদের বিয়ের আগেই এই কাউন্সিলিংটা করা উচিত, পজিটিভলি করা উচিত। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার পরামর্শ করে দিবে, সবকিছু আমাদের সাজেস্ট করে দিবে কি করা উচিত, কিভাবে করা উচিত। ওকে, তো আমি বললাম আমাদের আলফা যখন হয়, আলফা থ্যালাসেমিয়া হয়তো আমরা 16 নাম্বার যে ক্রোমোজোমের জোড়াটা আছে সেখানে হয়, আর ওই জোড়ার মধ্যে 4টা জিন থাকে। 4টা জিন কি করে? তাদেরকে আলফা গ্লোবিন জিন বলে। 2টা শেষ হলে মাইনর, 4টা বন্ধ হয়ে গেলে, 4টাই খারাপ হয়ে গেলে মেজর। তো আমি বললাম এবার বিটা থ্যালাসেমিয়া হয়, আলফা হয়ে গেল। বিটা থ্যালাসেমিয়া হয় কখন? 11 নাম্বার ক্রোমোজোমের মধ্যে যদি খারাপ থাকে। তো 11 নাম্বার জোড়ার মধ্যে যদি এখানেও 2টা জিন থাকে, এখানে আচ্ছা এখানে 4টা জিন ছিল না, এখানে 2টো জিন থাকে, এখানে 2টো জিন থাকে, আর এদের নাম হচ্ছে বিটা, যেহেতু বিটা থ্যালাসেমিয়া তো বিটা গ্লোবিন জিন, এটার নাম বিটা গ্লোবিন জিন। 16 নাম্বার জোড়ায় 4টা জিন ছিল, এখানে আছে কটা? 2টো জিন আছে। 2টোর মধ্যে যদি একটা খারাপ হয়ে যায় তাহলে একটা এখনো আছে, এখনো একটা আছে, তার মানে এটা খারাপ হয়ে যাচ্ছে, এটা তো কাজ করবে, তার মানে এ কাজ করতে পারবে, তাহলে এটা থ্যালাসেমিয়া হয়ে গেল মাইনর। কারণ এখনো 2টা মেশিন ছিল, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে 11 নম্বর ক্রোমোজোম জোড়ার মধ্যে 2টো মেশিন ছিল, একটা মেশিন খারাপ হয়ে গেছে,
তাহলে অপর একটা মেশিন আছে যে হিমোগ্লোবিন তৈরি করবে, তার মানে বেঁচে থাকার চান্স আছে, এই জন্য সেটা মাইনর। এখন বিটা থ্যালাসেমিয়া যেটা 11 নম্বর জিনের ত্রুটির জন্য হয়, মানে 11 নম্বর ক্রোমোজোমের মধ্যে দুটো জিন থাকে, তাদের ত্রুটির কারণে হয়। এখন আমি বলছি 11 নম্বর ক্রোমোজোমের মধ্যে দুটো মেশিন আছে, দুটোই খারাপ হয়ে গেল। তাহলে তো এখন ওই দুটোই যেহেতু খারাপ হয়ে গেছে, হিমোগ্লোবিন তৈরি করবে কে? পারবে না করতে। তাহলে এক্ষেত্রে সেটা হয়ে যাবে মেজর। তাহলে বিটা থ্যালাসেমিয়া হলো, বাট বিটার একটা মাইনর হলো, একটা মেশিন খারাপ হলে, দুটোই খারাপ জিন খারাপ হয়ে গেছে, তাহলে মেজর। আর থ্যালাসেমিয়া হলে যে সমস্ত প্রবলেমগুলো আমি বললাম এতক্ষণে, আবার সেই সমস্যাগুলো হবে। ঠিক আছে? হচ্ছে এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আমি সবাইকে সাজেস্ট করব, যদিও অনেক নেগেটিভলি নিতে পারে, কারণ এখনো আমাদের এই সোসাইটিতে এটা কালচার মানে প্র্যাকটিসের মধ্যে আসেনি, এখনো আমরা কিন্তু অভ্যস্ত না যে বিয়ের আগে জেনেটিক কাউন্সিলিং করব। ভাবেন তো আপনার এমন কারোর সাথে বিয়ে হচ্ছে যার ভিতরে এইডস আছে, এইচআইভি ভাইরাস আছে, তাহলে তো আপনার ছেলে মেয়েদের যদি জন্মগ্রহণ করে তারা তো এইচআইভি বা এইডস নিয়ে জন্মগ্রহণ করবেই, আর আপনাদের দুজনের মিলনের ফলে আপনার মধ্যে সেটা চলে আসবে। তো থ্যালাসেমিয়ার থেকে ডেঞ্জার হচ্ছে এইডস। থ্যালাসেমিয়া তো জেনেটিক, এটা কিন্তু জেনেটিক না, এইডস কিন্তু জেনেটিক না, এটা বাইরে থেকে এন্ট্রি হয় আমাদের মধ্যে, বাইরে থেকে এন্ট্রি হয় কোনো ভুলভাল কারণের মধ্যে কারোর মধ্যে চলে গেছে, এবং তার সাথে যৌন মিলন বা কোনো কাজে মানে তার সাথে যৌন মিলন বিশেষ করে এখানে সেই ভাইরাসটা আমাদের মধ্যে চলে আসে। তো স্বামীর হলে স্ত্রীরও হয়ে যাবে, স্ত্রীর হলে স্বামীরও হয়ে যাবে, এবং তার বাচ্চাদের তো হবেই, রক্তের মধ্যে মিশে যাবে, রক্তের মাধ্যমে বাচ্চাদের ট্রান্সফার হবে এবং বাচ্চাদেরও হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে যে আমি এমন কাউকে, আমি তো বললাম যে বিয়ের আগে এই সমস্ত জেনেটিক কাউন্সিলিং করতে হবে। আচ্ছা আমি বলছি যে ভুল করে বিয়ে করে নিয়েছে, বিয়ে হয়ে গেছে, হয়তো ছেলেটার থ্যালাসেমিয়া ছিল, মেয়েটার স্বাভাবিক ছিল, মেয়েটার হয়নি ছেলেটার ছিল, হতে পারে মেয়েটার ছিল ছেলেটার হয়নি, হতে পারে দুজনেরই ছিল। তিনটা কেস। 1 নাম্বার কেস ছেলেটার থ্যালাসেমিয়া ছিল, মেয়েটার ছিল না, তাদের বিয়ে হয়েছে। 2 নাম্বার কেস মেয়েটার থ্যালাসেমিয়া ছিল, ছেলেটার ছিল না, তাদের বিয়ে হয়েছে। 3 নাম্বার কেসে দুজনেরই থ্যালাসেমিয়া ছিল। তাহলে সেক্ষেত্রে তাদের বিয়ের পর তাদের সন্তানদের মধ্যে কতজন থ্যালাসেমিয়া আক্রান্ত হবে এবং কতজন স্বাভাবিক হবে, আর কতজন শুধু বাহক হবে, আক্রান্ত হবে না, সে বেঁচে থাকতে পারবে, বাট তার বিয়ে করলে তার মধ্যে ওটা মানে বাহক আছে কি, আমি বাহক, আমি আক্রান্ত না, তার মধ্যে আমি বাহক কখন হই? আমার মধ্যে 4টা মেশিন আছে, দুটো মেশিন খারাপ হয়ে গেছে, দুটো আমার মধ্যে এখন কাজ করছে, তো আমি বেঁচে থাকতে পারবো, তার মানে আমি এখন হয়ে গেলাম বাহক। মানে আমার মধ্যে আছে থ্যালাসেমিয়া, বাট এখন প্রকাশ পাবে না। এখন যদি আমি কাউকে এই বাহক নিয়ে কাউকে বিয়ে করি, তাহলে আমার সন্তান মধ্যে তো এটা চলে যাবে। তাহলে এই যে 3টা কেসের ক্ষেত্রে আমি এখন কোন ক্ষেত্রে কেমন সন্তান জন্মগ্রহণ করবে, কত পার্সেন্ট নিয়ে জন্মগ্রহণ করবে সেটা দেখাচ্ছি। চলো, তো এবার বললাম যে ধরে নাও ছেলে এবং মেয়ের মধ্যে বিয়ে হবে, তার মানে একজন বাবা হবে একজন মা হবে। এবার বাবা মানে ছেলেটা তো ছিল স্বাভাবিক, আমি ধরলাম ছেলেটা স্বাভাবিক আছে, মেয়েটা আক্রান্ত না, তার দুটো মেশিনের মধ্যে একটা খারাপ আছে, তার মানে সে হচ্ছে বাহক। এখন ছেলেটা স্বাভাবিক ছিল, মেয়েটা আক্রান্ত না, দুটো মেশিনের বা 4টা মেশিনের মধ্যে দুটো খারাপ দুটো ভালো, মানে সে শুধু বাহক হয়ে গেল। এখন যদি এদের মধ্যে বিয়ে হয়, এদের মধ্যে যদি বিয়ে হয়, তো আমি বাবারটা এদিকে দেখালাম, বাবা স্বাভাবিক, এখানে ছোট হাতের টি মানে বড় হাতে দুটো টি দিলাম, মানে এর স্বাভাবিক, এই দুটো মেশিন ঠিক আছে। এখানে একটা বড় হাতের টি একটা ছোট হাতের টি, মানে একটা ঠিক আছে একটা ছোট হয়ে গেছে, ছোট হাতের টি লেগেছে মানে খারাপ আছে। এখানে দুটোই খারাপ, মানে বড় হাতের টি গুলো আমি ছোট হাতে করে লিখেছি মানে একদম আক্রান্ত, মানে দুটোই ছোট হাতে লিখে দিয়েছি সে আক্রান্ত। একটা বড় হাতের মানে বড় হাতেরটা মানে ভালো, ছোট হাতেরটা খারাপ। তো দুটো বড় হাতের লেখা স্বাভাবিক, একটা ঠিক আছে একটা খারাপ, মানে ছোট হাতে লিখেছি বাহক, আর দুটোই ছোট হাতে লিখেছি মানে সে আক্রান্ত হয়ে গেছে। এখন আমি বললাম ছেলে স্বাভাবিক, মাটা হচ্ছে বাহক, অথবা উল্টো হতে পারে, উল্টো হতে পারে যে মা স্বাভাবিক বাবা বাহক, মানে একজন ছেলে এবং একজন মেয়ে, এদের দুজনের মধ্যে একজন বাহক এবং একজন স্বাভাবিক। আমার বিয়ে হলো, ধরে নিন আমার বিয়ে হচ্ছে, যে আমার বউ এবং আমি, আমাদের মধ্যে একজন তো বাহক থ্যালাসেমিয়া, দুটো মেশিনের মধ্যে একজনের একটা খারাপ আছে, বাট একজন আমাদের মধ্যে কোনোটাই খারাপ নেই, তো একজন স্বাভাবিক একজন বাহক হয়ে গেল। তাদের মধ্যে যদি বিয়ে হয় তাহলে 50% ছেলে, দেখো বড় হাতের টি আসছে, 50% ছেলে বা মেয়ে যদি জন্মগ্রহণ করে তারা স্বাভাবিক হবে,
তারা কি হবে? স্বাভাবিক হবে। আর 50% ছেলে মেয়ে যে জন্মগ্রহণ করবে তারা বাহক হবে। আমি কি বললাম? তার মানে বোঝা গেল, আমি যদি এমন কাউকে বিয়ে করি যে আমি তো স্বাভাবিক আছি, আমার বউ বাহক, তার দুটো মেশিনের মধ্যে একটা খারাপ আছে, তাহলে আমাদের যে সন্তানগুলো জন্মগ্রহণ করবে তাদের 50% স্বাভাবিক হবে, কোনো সমস্যা নেই, একদম নর্মাল। বাকি 50% দুটো মেশিনের মধ্যে একটা একটা করে খারাপ থাকবে। তারা তো জীবনযাপন করে নেবে, বাট তাদের পরবর্তী প্রজন্মে আবার সেটা সমস্যা দেখা দিতে পারে। তার মানে 100% এর মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখন আমি বলবো, যদি একজন স্বাভাবিক হয় আর একজন আক্রান্ত হয় তাহলে কি হবে, সে কেসটা এখন আমরা দেখবো। তো আমি বললাম যে এবার আমি একজন স্বাভাবিক ছেলে বা মেয়ের মধ্যে অন্যজন হচ্ছে আক্রান্ত, একদম পুরোপুরি আক্রান্ত, তাদের বিয়ে হয়ে গেছে। ছেলে বা মেয়ের মধ্যে একজন স্বাভাবিক আছে আর একজন পুরোপুরি আক্রান্ত, মানে দুটো মেশিনই খারাপ। তাদের যদি বিয়ে হয় তাহলে যে স্বাভাবিক আছে তার উপরে রাখলাম, যে আক্রান্ত তার আমি নিচের দিকে রাখলাম, ছোট হাতের টি ছোট হাতের টি। এখন তাদের মধ্যে যদি বিয়ে হচ্ছে, আমি দেখছি, দেখো এখানে একটা বড় হাতের টি ছোট হাতের টি, এটা একটা সন্তান, এটা একটা সন্তান, এটা একটা সন্তান, চারটা সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে এখানে চারটাই বাহক হবে। তাদের মধ্যে দেখো একটা একটা করে মেশিন খারাপ আছে, মানে তারা পৃথিবীতে বেঁচে থাকবে, বাট তাদের পরবর্তী প্রজন্মের গুলো সংকটে আসবে। তার মানে 100% যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে সবাই কিন্তু হবে বাহক, মানে কি তাদের সবার মধ্যে একটা একটা করে মেশিন খারাপ থাকবে, সবার মধ্যে খারাপ থাকবে। এবার থার্ড নাম্বার কেস আমি যদি নিই, এমন ভাবে কিভাবে নিতে পারি, যে একজন তো বাহক, এবার একজন আক্রান্ত, একজন বাহক আছে, মানে একজনের একটা মেশিন খারাপ, একটা ভালো, আর একজনের দুটোই খারাপ। এক্ষেত্রে কি হতে পারে সেটা এবার দেখব। তাহলে আমি কি বললাম, এবার আমি যে কেসটা নিয়েছি, এক ছেলে এবং মেয়ের মধ্যে একজন বাহক, তার একটা মেশিন ভালো একটা খারাপ, আর অন্যজন হচ্ছে পুরো দুটোই খারাপ, মানে সে আক্রান্ত। এবার তাদের মধ্যে আমি বিয়ে ঘটিয়ে দিলাম, তাদের মধ্যে তারা যখন বিয়ে করবে তাদের পরবর্তী জেনারেশন কি হবে? তো পরবর্তী জেনারেশন যেটা হবে, দেখো আমি চেকার বোর্ড দিয়ে দেখাচ্ছি, যে চেকার বোর্ড থেকে যেটা বোঝা যাচ্ছে, এটা সাইন্টিফিক, কিন্তু এর মধ্যে কোনো ভুল নেই। ঠিক আছে, তো এটা একদম 100% অ্যাকিউরেট। তো তাদের মধ্যে যদি চারটা সন্তানের জন্মগ্রহণ করে তাহলে 50% বাহক হবে, যাদের একটা মেশিন খারাপ একটা ভালো থাকবে, মানে একটা জিন খারাপ একটা জিন ভালো থাকবে, আর বাকি 50% আক্রান্ত হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, একদম আক্রান্ত হয়ে যাবে। এরা তো, এদেরকে নিয়ে তো সারা জীবন আপনাকে সমস্যায় থাকতে হবে। এরা আক্রান্ত হয়ে গেছে, মেডিকেল নার্সিং হোম করতে করতে জীবন শেষ, এদের জীবন শেষ, আপনাদের দুজনেরই জীবন শেষ। ঠিক আছে, তো আমি কখন নিলাম, একজন তো বাহক পুরোপুরি আক্রান্ত না, একজন পুরোপুরি আক্রান্ত, তখন এটা আসছে। এবার যদি বলো, আমি যদি দুজনকেই, আমরা দুজনই আক্রান্ত, ছেলেটা আক্রান্ত পুরোপুরি, আর দুটো মেশিন খারাপ, মেয়েটারও দুটো মেশিন খারাপ, দুটো 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 করে জিন আছে, সবগুলো খারাপ, তাহলে তো 100% ছেলে মেয়েরা থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। যারা বিয়ে করেছে তাদেরও তো, তারা জেনেই যাবে যে আমাদের থ্যালাসেমিয়া হয়ে গেছে, কারণ ছোটবেলা থেকে তাদেরও তো সেম প্রবলেম দেখা দিবে, তাহলে তাদের ছেলে মেয়েরাও সেম প্রবলেমে আসবে। তো এই জন্য জেনেটিক কাউন্সিলিং মাস্ট, কারণ ছোট্ট ভুল আপনাকে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এইডস এবং বিভিন্ন রোগে আক্রান্ত করতে পারে। আপনারা জেনেটিক কাউন্সিলিং করবেন কিনা, টাউনের মধ্যে যেটা এখন প্র্যাকটিসের মধ্যে চলে আসছে, আর আপনাদের ব্যাপারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম।